আজকের গল্প ডাকছে আকাশ। কলমে মাধবী ভট্টাচার্য। দেওয়ালে পিঠ ঠেকে গেলে একটা বেড়ালও হিংস্র হয়ে ওঠে। আমি তো মানুষ। অভি অবশ্য আমার হঠাৎ আক্রমণে একটুও ঘাবড়ালো না, বরং খুবই অবহেলায় আমাকে ঠেলে সরিয়ে দিল। আমি আবার ওর জামার কলার খিঁচে ধরলাম। আমার হাত ছাড়িয়ে নিল অভি। অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি অসুস্থ। আমি অসুস্থ নাকি তুমি? ঘরে বউ বাচ্চা ফেলে রেখে যা করে বেড়াচ্ছ, কোনো সুস্থ মানুষ এমন করতে পারে না। কি করে বেড়াচ্ছি? আমি সুজাতাকে ভালোবাসি, সেও বাসে। আমরা এক হতে চাই। এতে যদি আমাদের সো কল্ড ঘর ভাঙে, আই ডোন্ট কেয়ার। বাঘিনীর মতো অভির উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। উন্মাদের মতো চেঁচাতে লাগলাম, আমাদের এতদিনের সংসার তোমার কাছে সো কল্ড ঘর হয়ে গেল। ইতো বদমাস ছেলেটার কথাও একবার ভাবলে না? করে ফেলবো তোমাকে আমি। পাগলের মতো আছড়ে খিমচে দিচ্ছিলাম আমি অভিকে। ও আমাকে ঠেলে ফেলে দিল। ঠান্ডা গলায় কেটে কেটে বলল, আর একবারও যদি গায়ে হাত দিয়েছ, দেখবে আমিও কি করতে পারি। এবারে আকুল হয়ে অভিকে জড়িয়ে ধরতে গেলাম। কেন আমাকে ছেড়ে যেতে চাইছো অভি? আমাদের এতদিনের ভালোবাসাকে কি করে অস্বীকার করছো তুমি? আমাদের সম্পর্কটাই ভুল ছিল। এই ভুল সম্পর্ক আর বয়ে বেড়ানোর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। অভি নির্বিকার। ভুল সম্পর্ক? এখন তো ভুল মনে হবেই। অন্য কাউকে পেয়ে গেছো যে? নোংরা লম্পট কোথাকার। নিষ্ঠুর ভঙ্গিতে হাসল অভি। তারপর বলল, তোমার যদি তাই মনে হয় তবে তাই। বেরিয়ে গেল অভি। অন্ধ আক্রোশে আমি হাতের কাছে যা পেলাম ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকলাম। আমারই শখ করে কেনা পোর্সিলেনের ফুলদানি, দেওয়ালে বাঁধানো অয়েল পেন্টিং, সোফার কুশন, বিষ্ণুপুর থেকে কেনা টেরাকোটার মূর্তি, সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গেল। এত আওয়াজে কখন ঘুম ভেঙে দরজায় এসে দাঁড়িয়েছে আমার 8 বছরের ছেলে পাপাই। হুঁশ ফিরল যখন, ভয়ার্ত পাপাই ছুটে এসে জড়িয়ে ধরল আমাকে। কি হয়েছে মা, কি হয়েছে তোমার? বলতে বলতে কেঁদে ফেলল সে ভয়ে। ওকে জড়িয়ে ধরে হু হু কান্নায় ভেঙে পড়লাম আমি। সব শেষ হয়ে গেল। মেঝেতে ভেঙে ছত্রাকান হয়ে থাকা আমার শখের জিনিসগুলোর প্রতিটি টুকরো যেন বিদ্রূপ করছিল আমায়। এতদিনের তিল তিল করে সাজানো সংসার কি নিজের চোখের সামনে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখছিলাম। রাতে একা বিছানায় পাপাইকে বুকের কাছে জড়িয়ে ধরে আরেকটা নির্ঘুম রাত কাটাবার জন্য তৈরি হচ্ছিলাম। বহু বছর আগে শোনা একটা কথা মনের মধ্যে গুনগুন করছিল, তোমাকে ছাড়া থাকতে পারবো না মনি, আমাকে ছেড়ে যেও না কখনো। কি অসহায় আরতি ছিল অভির দুটো চোখে এই কথাটা বলার সময়। নাকি পুরোটাই ছিল ওর অভিনয়? আমি বুঝতে পারিনি। 2 বছর প্রেম করার পর অভির সঙ্গে 10 বছরের সংসার। মোট 12 বছর ধরে আমরা একসাথে পথ চলছি। 12 বছরেও কি কাউকে পুরোপুরি চেনা সম্ভব হয়ে ওঠে না? যদি সম্ভব হতো এতদিন পর, তাহলে কেন মনে হচ্ছে অভিকে ভুল চিনেছিলাম? এতদিনের চেনা অভিকে তো আর কোথাও খুঁজে পাচ্ছি না আমি। বছরখানেক আগেও সবকিছু অন্যরকম ছিল। অভি, আমি আর পাপাই কত আনন্দে ছিলাম। যেদিন থেকে ওই মেয়েটা অভিদের অফিসে জয়েন করলো, সেদিন থেকে সবকিছু পাল্টে যেতে লাগলো। মাঝে মাঝে কথা কথা সুজাতার ব্যাপারে কথা বলতো অভি। আমি তখনও কিছু সন্দেহ করিনি। এরপর ধীরে ধীরে শুরু হলো ওর দেরি করে অফিস থেকে ফেরা। অফিস ট্যুরের পরিমাণও বেড়ে যেতে থাকলো। জিজ্ঞেস করলে বলতো কাজের চাপ। আমিও বিশ্বাস করতাম। শেষ পর্যন্ত ওর অফিসেরই নানা জনের কাছ থেকে উড়ো খবর ভেসে আসতে থাকলো। অভি নাকি সুজাতা নামের ওই মেয়েটার সঙ্গে জড়িয়ে গেছে। প্রায় অফিসের ছুটির পর ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ায়। অফিস ট্যুরের নাম করে ওই মেয়েটার ফ্ল্যাটে রাত কাটায়। আমি তবুও বিশ্বাস করতে চাইনি আমার ঘরে আগুন লাগতে চলেছে। একদিন হাতে নাতে ধরলাম অভিকে, কিন্তু আশ্চর্য,
ধরা পড়ার পর একটুও লজ্জা হলো না ওর, বরং সাহস বেড়ে গেল। আগে লুকিয়ে লুকিয়ে মেয়েটার কাছে যেত, আর এখন সবকিছু করে আমাকে দেখিয়ে দেখে। কোনো অনুতাপ নেই ওর মধ্যে। যার অনুতাপ নেই সে কখনো শোধরায় না। লজ্জায় অপমানে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিলাম। মা বাবাকেও কিচ্ছুটি বলতে পারলাম না। মেয়ের সংসার ভাঙার খবর তাদের কি ভয়ানক কষ্ট দেবে সে তো জানতাম। পাড়া প্রতিবেশী সকল পরিচিতদের কাছ থেকে সন্তর্পণে লুকিয়ে রাখতে চাইলাম ঘরে আগুন লাগার খবর, কিন্তু সেই আগুন মনে মনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতেও আশা ছিল অভিকে ফিরিয়ে আনবো। আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অভি প্রমাণ করে দিল সে আর কখনো ফিরবে না। আজ তো বলেই দিল আমাদের সম্পর্কটাই নাকি ভুল ছিল। এখন সে মুক্তি চায় এই সম্পর্কের দায় থেকে। কিন্তু আমি কিছুতেই তাকে ডিভোর্স দেব না। এত সহজে আমি ওকে ছেড়ে দিতে পারি না। একটা উচিত শিক্ষা দেব, কিন্তু কি করলে অভিকে সবচেয়ে বড় শিক্ষাটাও দেওয়া যাবে? আহত বাঘিনীর মতো অন্ধকারে আমার নির্ঘুম দুচোখ প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। হঠাৎ মাথায় এক বুদ্ধি খেলে যায়। হাতের কাছে এত সহজ পথ ছিল, এতদিন তো খেয়ালই হয়নি। উঠে বসলাম বিছানা ছেড়ে। একটা কাগজে বড় বড় করে লিখলাম, আমার তোর জন্য দায়ী আমার স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমন মানসিক যন্ত্রণা সে দিচ্ছিল আমায়, সহ্য করতে না পেরে তোকেই বেছে নিলাম। কাগজটা ভাঁজ করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিলাম। মনে মনে প্রার্থনা করলাম এই নোটটা যেন পুলিশের হাতেই পড়ে প্রথমে। মনে একটা অদ্ভুত বিজাতীয় আনন্দ হচ্ছে। এতদিন বাদে উচিত শিক্ষা পাবে অভি। প্রতিশোধের আনন্দ বুকে নিয়ে ঘর থেকে বেরোলাম। ছাদে ওঠার সিঁড়ি দিয়ে উঠে এলাম উপরে। ন্যাড়া ছাদে দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে আনন্দ বেড়ে গেল। এখান থেকে একবার একবার লাফিয়ে পড়লেই মাথাটা ছাতু হয়ে যাবে। তারপরে মুক্তি এই অসহ্য যন্ত্রণা থেকে। ও কি অসহ্য যন্ত্রণা! কিন্তু অভি মুক্তি পাবে না। সারা জীবন অপরাধের দায় তাকে বয়ে বেড়াতে হবে। কি আনন্দ আমার মধ্যে হচ্ছে! ছাদের একেবারে কিনারে গিয়ে দাঁড়ালাম। চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিলাম। মা, মা! চমকে ফিরে তাকালাম। পাপাই কখন উঠে এসেছে? কি করছো তুমি? ভয় করছে আমার। আমাকে একা রেখে এসেছো কেন মা? পাপাই ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। চমকে উঠলাম। শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল যেন। এ কি করতে যাচ্ছিলাম আমি? অন্ধ আক্রোশে পাপাইকে ভুলেই গেছিলাম। মনেই ছিল না আমার কিছু হয়ে গেলে আমার পাপাইটার কি হবে। পাপাইয়ের যে আমি ছাড়া আর কেউ নেই। ছুটে গিয়ে পাপাইকে কোলে তুলে নিলাম। আমার মরে যাওয়ার কারণ থেকেও অনেক বেশি জোরালো আমার বেঁচে থাকার কারণ যে, সেটাই ভুলে গেছিলাম। পাপাই, পাপাই আমার বেঁচে থাকার কারণ। আজ থেকে পাপাইকে নিয়ে বেঁচে থাকবো আমি, বেঁচে থাকবো। তাড়াতাড়ি নিচে নেমে অভির উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চললাম পাপাইকে নিয়ে। তোমার কি দুর্দশা করব ভাবতেই পারছো না। তোমার বিরুদ্ধে কি মামলা সাজাবো দেখে নিও। ডিভোর্সের পর অ্যালিমনি হিসেবে কত টাকা চাইবো এখন থেকেই ভাবছি। পাপায়ের ভবিষ্যৎ নিরাপত্তা বলে যে কথা, এখন যা আনন্দ করার করে নাও। কি ভয়ঙ্কর ভবিষ্যৎ ঘনিয়ে আসছে তোমার আর সুজাতার জীবনে ভাবতেও পারছো না। সব শান্তি নষ্ট করে দেব, তোমাদের রাতের ঘুম কেড়ে নেব আমি। চিঠিটা লিখে রেখে পাপায়ের হাত ধরে বেরিয়ে এলাম। আপাতত মা বাবার কাছে উঠব, তারপর ভেবে দেখব কি করা যায়। ভোর হচ্ছে সবে, নতুন সূর্য রাঙিয়ে দিচ্ছে আকাশ। সেই ভোরের আকাশ এখন ডাকছে আমাকে। পাপায়ের হাত ধরে এগিয়ে গেলাম। যাদবপুরের চারুলতা আবাসনের সামনে দাঁড়িয়ে মাকে ফোন করলাম। গেটের তালা এখনো খোলেনি। এই ভোরে সেটাই স্বাভাবিক।
একটু বাদেই ঘুম ভাঙা গলায় উদ্বেগ মিশিয়ে মা ওপাশ থেকে বলল, কি হয়েছে মনি? এত ভোরে ফোন করেছিস কেন? গেটটা খোলার ব্যবস্থা করো মা, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। কথাটা বলতেই হাউমাউ করে উঠল মা। তুই এত সকালে এখানে কেন? কি হয়েছে? আগে গেটটা খোলো, আমাকে ঘরে ঢুকতে দাও, তারপর বলছি, শান্ত গলায় বললাম। নিজেই আশ্চর্য হচ্ছি, এত শান্ত হয়ে কথা বলছি কি করে। এতদিন অভিকে হারানোর যন্ত্রণায় এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারিনি, কিন্তু আজ আমার মনে কোনো যন্ত্রণা নেই। এর মানে অভির চলে যাওয়াটা মেনে নিয়েছি। তবে ওর যাওয়ার পথটা এতটা সহজ হতেও দেব না আমি। অনেক যন্ত্রণা সহ্য করতে হবে ওকে, ঠিক যতটা যন্ত্রণা আমাকে দিয়েছে তার দ্বিগুণ। আমি সব খুলে বলার পর গম্ভীর হয়ে গেছে বাবা। মা চিৎকার করেই যাচ্ছে, এটা তুই কি করলি? এভাবে অভিকে ছেড়ে এলি কেন? পাপায়ের কি হবে একবারও ভেবে দেখেছিস? বাবা ধমক দিয়ে মাকে বলল, চুপ করো, মনি যা করেছে একেবারে ঠিক করেছে। অনেক আগেই ওর ওখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। এসব কি বলছো? মেয়েটা সংসার ভাঙলো বুঝতে পারছো না? হাহ, কিসের সংসারের কথা বলছো তুমি? এভাবে অপমান সয়ে সয়ে ওখানে পড়ে থাকলে বুঝি সংসারটা টিকতো? এবারে মা চুপ হয়ে যায়। এই কথাটার জবাব নেই বোধহয় মায়ের কাছেও। একটু চুপ করে থেকে মা আর্তস্বরে বলল, আমাদের মেয়েটার কি হবে তাহলে? কি আবার হবে? অসুস্থ সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে এবার ভালো থাকবে, বলল বাবা। আমি কৃতজ্ঞ দৃষ্টিতে বাবার দিকে তাকালাম। এই মুহূর্তে ওই সাপোর্টেরই যে বড্ড দরকার ছিল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাবিস না মনি, ওই অমানুষটার কাছে আর ফিরে যেতে হবে না তোকে। এখন থেকে আমাদের সঙ্গেই থাকবি। অভি তো তাই চাই বাবা, আমি চুপচাপ সরে এলেই ওর লাভ। কিন্তু আমি তা হতে দেব না। যারা আমার ঘরে আগুন লাগিয়েছে, এবার তাদের ঘরেও আগুন লাগবে। দাঁতে দাঁত চেপে বললাম। চমকে আমার দিকে তাকালো বাবা। বোধহয় নিজের শান্ত শিষ্ট মেয়েকে চিনতে অসুবিধে হচ্ছিল। কি করতে চাস তুই মনি? অবাক হয়ে বলল বাবা। জানি না কি করব, তবে কিছু একটা করতেই হবে, যাতে অভি চরম শাস্তি পায়। তুমি একবার বীরেন কাকুকে খবর দাও তো, আমি ডিভোর্স কেস ফাইল করব। আর এর জন্য বীরেন কাকুর পরামর্শ চাই। তিনি এত বছর ওকালতি করেছেন, এসব ব্যাপারে তিনি ভালো বুদ্ধি দিতে পারবেন। বীরেন কাকু এলেন দুদিন বাদে। তাকে সবটা খুলে বলার পর বললাম, কাকু, সবই তো শুনলে, এবার বলো কিভাবে কেসটা সাজালে অভিকে বেশি শাস্তি দেওয়া যাবে। এতক্ষণ বীরেন কাকু থমথমে মুখে আমার কথা শুনছিলেন। সেই ছোটবেলা থেকে বীরেন কাকু আমায় খুব স্নেহ করেন, তাই আমার ঘর ভাঙার গল্প স্বাভাবিকভাবেই তার ভালো লাগার কথা নয়। আমার প্রশ্ন শুনে একটু নড়ে চড়ে বসে তিনি বলেন, তুমি অভিকে শাস্তি দিতে চাও বুঝতে পারছি, কিন্তু ডিভোর্সে কেস ফাইল করলে অভির কিছুই হবে না, কারণ সেও এটাই চায়। ডিভোর্স তুমি পেয়ে যাবে, কিন্তু অভির শাস্তি হবে কি করে? কেন? অ্যালিমনি? এটা দিয়েই জব্দ করব। কিভাবে বেশি অ্যালিমনি দাবি করতে পারবো বলে দাও। তুমি ওর টাকা নেবে, যে তোমাকে এতটা অসম্মান করলো? অবাক হয়ে বললেন বীরেন কাকু। নেব, আর কোনো রাস্তা নেই আমার কাছে। এমন অবস্থা করব মেয়েটা এমনিতেই ওকে ছেড়ে চলে যাবে। এই ধরনের মেয়েদের ভালোই চেনা আছে আমার। অভি ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে, দামি দামি গিফট কিনে দিচ্ছে, আর এসব হবে না। তারপর দেখি কি করে মেয়েটা অভির সঙ্গে থাকে। অভির টাকা আমি ছুঁয়ে দেখতেও চাই না। সব পাপায়ের নামে ব্যাংকে জমা করে রাখবো। পাপায়ের ইচ্ছে হলে নেবে, নইলে কোথাও দান করে দেবে। বীরেন কাকু একটু ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, হুম, কেসটা তো তোমার পক্ষেই আছে। নতুন করে আর কিছু করতে হবে না, শুধু কোর্টে একটা প্রমাণ,
এই প্রমাণটা করে দিতে হবে তুমি কখনোই ডিভোর্স চাওনি। এই সম্পর্কে তুমি সুখী ছিলে। অভি বাধ্য করেছে তোমায় ডিভোর্সের পথে হাঁটতে। দিনের পর দিন তোমাকে ঠকিয়ে অন্য একটি মেয়ের পেছনে পড়ে থেকেছে। তোমাকে আর পাপাইকে অনেক অবহেলা সহ্য করতে হয়েছে, তাই বাধ্য হয়ে ডিভোর্স চাইছো। কিন্তু এই ডিভোর্সের পর তুমি ছেলেকে নিয়ে খুব বিপদে পড়বে, কারণ তুমি নিজে কোনো রোজগার করো না, আর নিজের বৃদ্ধ বাবার উপরেও কোনো চাপ দিতে চাও না। তাই যতদিন তুমি নিজে রোজগারের ব্যবস্থা না করতে পারছো, ততদিন তোমার সব প্রয়োজন মিটবে অভির টাকায়, মানে অ্যালিমনির টাকায়। এইভাবে সাজাতে হবে গোটা ব্যাপারটা। সত্যি বীরেন কাকু, এরকম হবে? খুশি হয়ে বললাম, হ্যাঁ হবে। মনে মনে একটা হিসাব কষে নিলাম। এবারে অভি টের পাবে কত ধানে কত চাল। আদালতে দাঁড়িয়ে অভি উদ্ভ্রান্তের মতো চেঁচাচ্ছে, এত টাকা দিতে পারবো না আমি। আমি নিজে নতুন সংসার শুরু করতে চলেছি, আমার দিকটাও তো বিবেচনা করা হোক। আমার আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ। ঠিক এরকমই কিছু একটা দেখতে চেয়েছিলাম। আজই আমাদের বিবাহ বিচ্ছেদের মামলায় রায় শোনানো হলো। অনেকটা পথ অবশ্য পেরোতে হয়েছে এর জন্য। ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। এইমাত্র রায় ঘোষণা হলো। আমার আর পাপায়ের খরপোশ বাবদ প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে অভিকে। তারপর থেকেই চেঁচিয়ে যাচ্ছে অভি, পাপায়ের কাস্টাডি চায় না সে। চাইবে না জানতাম। অভির মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এতদিনে দগদগে খায়ে মলমের প্রলেপ পড়ল। বড় শান্তি লাগছে। এক প্রতারককে উচিত শিক্ষা দিতে পেরেছি। আদালত থেকে বেরোচ্ছি, পথ আটকে দাঁড়ালো অভি। ওর দু চোখ জ্বলছে রাগে, দাঁতে দাঁত চেপে বলল, তুমি এত লোভী আর মিথ্যেবাদী আমি জানতাম না। রাগে মাথায় আগুন ধরে গেল। চেঁচিয়ে বলে উঠলাম, কোন মিথ্যের কথা বলছো অভি? তুমি দিনের পর দিন ধরে আমায় ঠকাওনি? আমার আর পাপায়ের কথা না ভেবে এক বদ মহিলার পেছনে দৌড়ে বেড়াওনি? আমাকে বিয়ে করে তোমার সংসারে নিয়ে গেছিলে, এখন তাড়াতে ইচ্ছে হয়েছে বলেই তাড়িয়ে দেবে? এতটাও কি সহজ অভি? আমার আর পাপায়ের প্রতি তোমার যে দায় রয়েছে তা তো মেটাতে হবেই, কারণ যাওয়াটা তোমার সিদ্ধান্ত ছিল, আমার নয়। তোমাকে দেখার কেউ নেই এটা মিথ্যে নয়। অভিও চেঁচালো, কে দেখবে আমাকে? আমার বাবা? কেন দেখবেন? বাবার সামান্য পেনশনের টাকায় সংসার চলে, ওখানে আমি বোঝা হয়ে থাকবো কেন? এক ধাক্কায় অভিকে সরিয়ে দিয়ে এগিয়ে গেলাম, বলে গেলাম, আমার থেকে দূরে থাকবে, কোনোদিন যেন তোমার নোংরা মুখ দেখতে না হয়। অপমানিত বিধ্বস্ত অভি দাঁড়িয়ে রইল পেছনে। মাস 8 পর পাপায়ের জন্মদিন উপলক্ষে কেএফসিতে গেছি মা বাবাকে নিয়ে। আমি একটা ফ্যাশন ডিজাইনিং কোর্স করছি এখন, ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাব। ততদিন অভির কাছ থেকে পাওয়া টাকাগুলো জমা থাকবে ব্যাংকে। পাপাই যদি নিতে না চায় কোনো চ্যারিটিতে দিয়ে দিলেই হবে। খাবার অর্ডার করতে গিয়ে কাউন্টারের দিকে যেতে গিয়ে চমকে উঠলাম। কোনার দিকে টেবিলে সুজাতা বসে আছে না? একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। শুনেছিলাম বটে অবির সঙ্গে ওর সম্পর্ক ভেঙে গেছে। সেটাই স্বাভাবিক ছিল, তাই অবাক হইনি। অভি ওর চাহিদা পূরণ করতে পারছে না, অন্য অভিকে বেছে নিয়েছে। কত অভি তো আছে। ভেবেছিলাম মেয়েটার সামনে দাঁড়িয়ে একটু চমকে দেব, কিন্তু পরে সামলালাম নিজেকে। যে অতীত পিছনে ফেলে এসেছি সেটা নিয়ে ঘাটাঘাটি করার আর ইচ্ছে নেই। কোথাকার কোন অভি, তাকে নিয়ে আর চিন্তা করতে চাই না। তাকে আমি জোরসে একটা ধাক্কা দিতে পেরেছি, এই আত্মতৃপ্তি আমার সব যন্ত্রণার মলম। শেষ হলো আজকের গল্প ডাকছে আকাশ, কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ, নাম গল্পগুজব, গল্পগুজব কলমে মাধবী ভট্টাচার্য থেকে।